হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 9 এর ফুল সাজেশন দিয়ে দিচ্ছি 4টে নোবেল থেকে। অলরেডি আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানটায় প্রাইজ অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড দ্য হিরো অ্যাজ এ পোয়েট ওখান থেকে সাজেশন দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ওখানটায় বলেও দিয়েছিলাম যে কিভাবে কোন নোভেলটা করবে অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো কিভাবে করবে পার্টিকুলারলি। তো এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো আর একবার, ঠিক আছে? অ্যান্ড যারা ওই ভিডিও দেখেছো আর একবার একটুখানি শুনে নাও কোশ্চেন্সগুলো কীভাবে কী করতে হল বা কীভাবে কী করলে তুমি সমস্ত কোশ্চেন্সগুলো করে আসতে পারবে সেটা। অ্যান্ড পারলে একটুখানি ভিডিওটা লাইক করে দিও। অ্যান্ড কেউ যদি নোটস কিনতে চাও তাহলে হচ্ছে কি যে 9382012069 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো। 298 পার পেপার। যদি কেউ পড়তেও চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো মেন জায়গাতে চলে আসি। তোমাদের টোটাল 4টে নোভেল আছে। তো 4টে নোভেল থেকে তোমাদের টোটাল 8টা 15 মার্কসের প্রশ্ন দেবে, করতে হবে কিন্তু 4টে, মানে প্রত্যেক কটা থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন দেবে। তো প্রথমে আমরা প্রাইজ অ্যান্ড প্রেজুডিসটা বলেও দিয়েছিলাম যে কিভাবে করবে। তোমাদের এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম এবারে এটা। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি যদি সিবিসিএস ফলো না করে তাহলে তোমাদের এই প্রশ্নটা হুবাহু তোমরা পরীক্ষা খাতাতে দেখতে পাবে। কোন প্রশ্নটা? কামিং অন দ্য জেন অস্টিন ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, এটা বলেছিলাম। যদি ফলো না করে ব্যাপারটা কি, ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজুয়ালি ধরো 2024-এ আমি দ্য প্রাইজ অ্যান্ড প্রেজুডিস লাস্ট পরীক্ষা হয়েছে, এই 2024-এ সিবিসিএস যে লাস্ট পরীক্ষা হয়েছে সেখানটায় এই প্রশ্নটা দিয়েছিল। তো ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী ওরা রিসেন্ট ইয়ারের প্রশ্ন নেক্সট ইয়ার দেয় না। ধরো 2024-এর প্রশ্ন 2025-এ দেবে না। যদি সেই কনটেক্সট ফলো করে তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের কিন্তু এবারে দেবে না। যদি ফলো না করে, ওই যে প্যাটার্ন, মানে ফলো না করা মিনস হচ্ছে কি 2024-এর প্রশ্নটা আর যে 25-এ দেবে না, সেই যদি প্যাটার্ন ফলো না করে তাহলে কিন্তু নর্মালি 2024-এর প্রশ্নটাও কিন্তু 25-এ দিতে পারে। তো ওই কনটেক্সট অনুযায়ী তোমাদের এই প্রশ্নটা সেইভাবে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। যদি ফলো না করে তাহলে হচ্ছে কি এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে পরীক্ষার খাতাতে ডিরেক্টলি। তো এটা আমি বলেছিলাম এর আগের ভিডিওটাতে। এবং যদি সেপারেটলি প্রশ্ন পড়তে চাও একটা, মানে এটার সাথে, তাহলে এটা করে নিতে পারো। আদারওয়াইজ যদি কোনো রকম অসুবিধা না থাকে তোমরা এই প্রশ্নটা যে কটা অর প্রশ্ন আছে কম্বাইন করে একটা প্রশ্ন আনসার মুখস্থ করে নেবে। এটা বলেছিলাম আগের ভিডিওটাতে। কী কী প্রশ্ন আছে? প্রাইজ অ্যান্ড প্রেজুডিস হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ committee of manners. Do you agree with this view? Justify your answer. Next বলেছে theme of marriage, এটা। নেক্সট বলা হয়েছে would you with the view that the social world of pride and prejudice show a concern with the wealth, property and marriage, give reasons for your answer. Comment on the pride and prejudice as a domestic novel, বা টাইটেলটা, বা লোকেশন অ্যান্ড সেটিং প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। এতগুলো অর প্রশ্ন রাখার মানে হচ্ছে কি যে তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্ন ডিরেক্টলি কমন পড়ে। তো যদি তুমি অল প্রশ্নগুলো দেখে রাখো তাহলে কিন্তু ডিরেক্টলি কমন পড়ার একটা চান্স থাকে, তখন একটুখানি পরীক্ষার সময় মেন্টালি স্টেবল থাকবে। তাহলে কি বললাম, এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং যদি কেউ সেপারেটলি করতে চাও তাহলে থিম অফ ম্যারেজ আর টাইটেলটা সেপারেটলি করতে পারো। এটা আগের ভিডিওতেও বলেছিলাম, এটা তো বলে দিচ্ছি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা আইরনি। কামিং অন দ্য অস্টিনস ইউজ অফ আইরন ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, বা বলতে পারে ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস জেন অস্টিন ইউজেস irony as an instrument of social criticism. এটা ঘুরে বেরিয়ে যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা এক্সামিন এনি টু কমিক ক্যারেক্টার্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, বা বলতে পারে ক্রিটিক্যালি কমেন্ট অন এনি টু মাইনর ক্যারেক্টার্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কাকে নিয়ে কাকে করতে হবে বা কাকে নিয়ে কাকে লিখতে হবে বলে দিয়েছে এখানটায়। তুমি মিস্টার কলিন্সকে নিয়ে লিখতে পারো, লেডি ক্যাথরিনকে নিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু অ্যান্সারটা ফুলফিল হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম এখান থেকে এলিজাবেথ ব্যানেট ইজ মুভিং ফোর্স ইন দ্য নোভেল, মানে এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টার। এবারে এলিজাবেথের ব্যানেটের যে ক্যারেক্টারটা সেটা ফাইনালি মানে তোমার এইভাবে ডিরেক্টলি অনেকবার এসছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএসে, মানে এইভাবে দিয়েছে এলিজাবেথ ব্যানেট ইজ মুভিং ফোর্স ইন দ্য নোভেল প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, বা প্রাইজ অ্যান্ড প্রেজুডিস লিভস অ্যান্ড মুভস ইন দ্য ক্যারেক্টার অফ এলিজাবেথ ব্যানেট, এভাবে বলতে পারে। বা ওভারঅল উইমেন যে ক্যারেক্টার সেটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, যে কামেন্ট অন জিন অস্টিনস ডিপিকশন অফ উইমেন ক্যারেক্টার্স ইন দ্য প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, ইট ইজ সেড দ্যাট, আচ্ছা এটা আলাদা প্রশ্ন, ইট ইজ সেড দ্যাট Austen's women characters are more lifelike than her male characters, coming with reference to Pride and Prejudice.
তো হয় তোমাদের এলিজাবেথ বেনেটের ক্যারেক্টারটা ডিরেক্টলি সেপারেটলি দিতে পারে, আদারওয়াইজ কম্বাইন করে দিতে পারে। সো যারা নোটস কিনেছো তোমাদের নোটসটা ঠিক এইভাবেই বানানো রয়েছে। পার্টিকুলারলি যে অর প্রশ্নগুলো এখানে করতে বলেছি নোটসের মধ্যে কিন্তু অর প্রশ্নগুলো অর হিসেবেই রয়েছে সেপারেটলি। তো তুমি কম্বাইন করে করতে পারো, আদারওয়াইজ সেপারেটলি করতে পারো, সমস্যা নেই। তো এখানটায় যেহেতু এই প্রশ্নটা সিবিসিএস এ জাস্ট 2024-এ এসছে, যদি ওই প্যাটার্ন ফলো না করে যে একদম 2024-এর প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটি ডিরেক্টলি 2025-এ দেয় না, বাট ইভেন দো তোমাদের যে সিসিএফ এসছে সেই সিসিএফে কিন্তু এরকম 2024-এর অনেক প্রশ্নই আবার পরের ইয়ারেই দিয়েছে। তো সেক্ষেত্রে আবার অনেক প্রশ্ন আবার দেয়নি। তো সেক্ষেত্রে আমি সেপারেটলি এটা করতে চাইলে করতে পারো, আদারওয়াইজ চেষ্টা করো টাইলটা সেপারেটলি করা। বুঝে গেছে? তাহলে এখান থেকে মেনলি একটুখানি বলে দিই, এই প্রশ্নটা 5 মার্কসের জন্য করবে, আর এই 3টে প্রশ্ন একটুখানি ভালো করে করে নেবে, তাহলে আর কোনো প্রশ্ন করতে হবে না। যদি পারো থিম অফ ম্যারেজ অ্যান্ড টাইটেলটা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন এখান থেকে করতে হবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেরটা। এবার 5 মার্কসের প্রশ্ন তুমি লেডি উইকহ্যামের ক্যারেক্টারটা করতে পারো একটুখানি, অল্প একটু 5 মার্কসের জন্য দেখে রাখতে পারো, সিগনিফিকেন্ট ক্যারেক্টার। নেক্সট থমাস কার্লাইলের দ্য হিরো অ্যাজ এ পোয়েট, এখান থেকে কী করবে দেখো, তোমাদের বলেছিলাম থমাস কার্লাইলের পার্টিকুলারলি এই প্রশ্নটা করলে আর কোনো প্রশ্ন করতে হয় না পার্টিকুলারলি। তার কারণ এখানটায় যে যে প্রশ্নটা রয়েছে, ফার্স্ট যে প্রশ্নটা, যে হোয়াই ডাজ কার্লাইল কনসিডার দ্য পোয়েট এ হিরো, ঠিক আছে, মানে কেন উনি কনসিডার করেছেন পোয়েটদেরকে একটা হিরো হিসেবে, ডিসকাস রেফারেন্স টু দান্তে অ্যান্ড শেক্সপিয়ার, এদের দুজনের পয়েন্ট অফ ভিউ লিখতে বলেছে। এবার এদের দুজনকে সেপারেটলি প্রশ্ন দেয়, ঠিক আছে, কীভাবে প্রশ্ন দেয়, অ্যাজ এ মেলাঙ্কলিক হিরো বা আরও অনেকভাবে প্রশ্ন দেয়। আমি তোমাদের যখন একদম পরের দিকে সাজেশন ভিডিও পোস্ট করবো আরও কিছু এখানটা অড প্রশ্ন অ্যাড করে দেবো ওখানে, যেমন আরও একটা অড প্রশ্ন অ্যাড করেছে আমি, যে প্রোজ স্টাইলটা লেখো। নেক্সট হচ্ছে কি তখন মেলাঙ্কলিক হিরোর এখানটা আর একটা প্রশ্ন অ্যাড করেছে যে অ্যাজ এ মডেল পোয়েট হিরো, এভাবে দেয়। বাট আলটিমেটলি কিন্তু কোশ্চেন্স এটাই, এর বাইরে আর কোনো প্রশ্ন নয়। যদি কেউ একটা করতে চাও এখান থেকে তাহলে এটা করে রাখতে পারো। এবার সমস্যাটা হয় কি, দান থেকে নিয়ে সেপারেট দিতে পারে বা শেক্সপিয়ারকে দিয়ে সেপারেট দিতে পারে। এবার তোমাদের যেহেতু দুটো প্রশ্ন দেবে, একটা কম্বাইন্ড প্রশ্ন দেবে, ওভারঅল একটা কনসেপ্টের প্রশ্ন দেবে, আর একটা হচ্ছে কি তোমাদের সেপারেট প্রশ্ন দেবে। ধরো এরকম একটা কম্বাইন্ড প্রশ্ন দিল, বা শুধু মানে কার্লাইলের প্রোজ স্টাইলটা দিয়ে দিল, ঠিক আছে, বা কোনো একটা পার্টিকুলার পোয়েটের যে কোয়ালিটিসগুলো থাকে পার্টিকুলারলি, সেটা রাখা হয়নি কোশ্চেন্সের মধ্যে, পরে অ্যাড করে দেবো। তো যে কোয়ালিটিসগুলো নর্মালি যেটা মনে হয়েছে থমাস কার্লাইলের মত অনুযায়ী কোনো একটা পার্টিকুলার পোয়েটের মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলো থাকে, সেই কোয়ালিটিসগুলো তোমাকে ডিসকাস করতে দিলে একটা 15 মার্কসের জন্য এরকম একটা থিম প্রশ্ন দেবে, আর একটা হচ্ছে কি সেপারেট প্রশ্ন দেবে। তো ওই থিম প্রশ্নটা মানে এই প্রশ্নটা দিয়েই হয়ে যাবে। তো তুমি এখান থেকে একটাই করতে পারো, সমস্যা নেই। তাও সেপারেটলি তুমি আর একটা প্রশ্ন দেখে রাখতে পারো, নয় দান্তে নয় উইলিয়াম শেক্সপিয়ার, যে কোনো একজনকে দেখে রাখবে, আর এখানে একটা ওভারঅল প্রশ্ন করে রাখবে। তা দুটো করলে এনাফ, আর কিছু প্রশ্ন করতে হবে না এখান থেকে। এবার আসে হচ্ছে কি যে নেক্সট যেখান থেকে তোমাদের দিইনি, এখানেও তোমাদের সেম জিনিসটা আমি তোমাদের বলবো। কি জিনিসটা ভালো করে বুঝবে, এটা যেটা আমি তোমাদের বলছি সেটা বেশ ভাইটাল একটা ব্যাপার। মানে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এখানেও সেই মেথডটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। মানে কি বলেছি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি 2024-এর প্রশ্ন 2025-এ দেয় না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির চিরাচরিত প্যাটার্ন। বাট যখন সিসিএফ আসলো তখন এই মানে 2025-এ কিছু কিছু প্রশ্ন আবার জাস্ট রিসেন্ট ইয়ার থেকে দিচ্ছিল। মানে এটা সিবিসিএস এর প্যাটার্ন, সিবিসিএস এর 2024-এর প্রশ্ন 2025-এ দিত না। এবার যখন সিসিএফ আসলো তখন কিছু কিছু প্রশ্ন আবার জাস্ট রিসেন্ট ইয়ারের প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো সেরকমই যেমন তোমাদের আমি থিম অফ ম্যারেজ বলেছিলাম দ্য প্রাইজেন্ট পেরিস থেকে, তেমনই দ্য মেরে দ্য ক্যাস্টার ব্রিজ থেকে এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। সিবিসিএস এ এই প্রশ্নটা কাইন্ড অফ হচ্ছে কি 2024-এ পড়েছে। তো ইউজুয়ালি এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, যেমন থিম অফ ম্যারেজ বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রাইড প্রেজুডিস থেকে, এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো ক্যালকাটা ইউনিভার্সিটি ওদের যে প্যাটার্ন সেটা ভেঙে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু সিসিএফে ঢোকাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই প্রশ্নগুলো একটুখানি বোনাস প্রশ্ন হিসেবে, এই প্রশ্নটা এইভাবে করে যাও যে ওরা যদি ফলো করে তাহলে তোমাদের আসবে, আদারওয়াইজ আসবে না, এমন টাইপের একটা প্রশ্ন। এবার প্রশ্নর সাথে কোন প্রশ্নটা অ্যাড জয়েন করে করবে সেটারও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। যে প্রশ্নগুলো যে প্রশ্নের সাথে করা মোস্টলি পসিবল দেন সেই প্রশ্নগুলো কিন্তু আমি অর হিসেবে রেখে দিয়েছি। এবং কিছু কিছু প্রশ্ন হয়তো তুমি এখানটা এক্সট্রা দেখতে পাচ্ছ, অনেকগুলো গ্যাজাখুরি প্রশ্ন রয়েছে এখানটায়, বাট প্রশ্ন কিন্তু তুমি ডিরেক্টলি কমন পাবে, ওই কারণের জন্য রাখা আছে।
এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যদি ওরা ফলো না করে ওই প্যাটার্নটা, যে রিসেন্ট ইয়ারের প্রশ্ন যে দেয় না ক্যালকাটা, যদি ফলো না করে, তাহলে কিন্তু সিসিএফে এই প্রশ্নটাও দেখবে হয়তো এসে বসে আছে। কি প্রশ্নটা? হোয়াট ইজ দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন থমাস হার্ডিস দ্য মেথড অফ ক্যাস্টারভিস? বা প্রশ্নটা ঘুরিয়ে অনেকভাবে দেয়, is the method of Castrovil's chance accident and coincidence are the special importance discuss? বা বলতে পারে describe the part played by fate and the chance or chance and coincidence in the novels of Hardy with illustration from the method of Castrovil's? বা বলতে পারে show how Hardy's view of life reflected in the method of Castrovil's. নেক্সট এখানে একটা কথা বলবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ডিসকাস দ্য হার্ডিস ফিলোসফি অফ লাইফ, বা বলতে পারে ডিসকাস দ্য ট্রাজিক ভিশনস অফ লাইফ প্রেজেন্টেড ইন দ্য মেথড অফ ক্যাস্ট্রোভিস। হাউ ডাজ থমাস হার্ডি পোর্ট্রে হিউম্যান সাফারিং অ্যান্ড ফেট ইন দ্য নোভেল? দেখো, মেথড অফ ক্যাস্ট্রোভিসে দুটো কনসেপ্ট কাইন্ড অফ রয়েছে। একটা রাইটারের কনসেপ্ট অ্যাবাউট দ্য লাইফ বা ফিলোসফি অফ দ্য রাইটার অ্যাবাউট দ্য লাইফ, এটা একটা কনসেপ্ট, মানে রাইটারের ফিলোসফি অফ লাইফ, রাইটার লাইফ সম্বন্ধে কি মনে করেন বা লাইফের ব্যাপার নিয়ে কি মনে করেন, সেই কনসেপ্ট রয়েছে। আর একটা রয়েছে মেথড অফ ক্যাস্টারভিসের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে কেন তুমি ট্রাজিক হিরো বলছো বা ট্রাজিক ক্যারেক্টার বলছো, সেটা দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স বা চান্স অ্যাক্সিডেন্ট অ্যান্ড কোইন্সিডেন্স, এটা কিন্তু রাইটারের ফিলোসফি অফ লাইফ। তুমি কিন্তু ফিলোসফি অফ লাইফের সঙ্গে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স করতে পারো, বাট নেক্সট যে প্রশ্নটার সাথে এই প্রশ্নটা কিন্তু করা যাবে না, সরাসরি ভুল হবে। তার কারণ রাইটারের ফিলোসফি অফ লাইফ এবং রাইটারের লেখা কাইন্ড অফ হচ্ছে কিছু কোনো একটা গল্পের মধ্যকার সেই ক্যারেক্টারকে ট্রাজিক ক্যারেক্টার বলছে কিনা, সেটা কিন্তু ব্যাপারটা আলাদা, কিছুটা সেম বাট অনেকটাই কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের কনসেপ্টটা তুমি সেপারেটলি করবে, এটা একটা বোনাস প্রশ্ন। যদি ক্যালকাটা ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ারের প্রশ্ন ফলো করার যে প্যাটার্ন ওরা যদি ফলো না করে, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটা ডিরেক্টলি কমন পাবে, হুবাহু পড়বে এই প্রশ্নটা, ফার্স্টের প্রশ্নটা যেমনভাবে মেথড অফ ক্যাস্টারভিসে থিম অফ ম্যারেজ, ঠিক আছে? এটা বোনাস প্রশ্ন হিসেবে করে রাখবো বা রাখবে তোমরা। বাট এটার সাথে কিন্তু ট্রাজিক ক্যারেক্টারের কনসেপ্ট ঢোকাবে না, মানে ট্রাজিক ক্যারেক্টারের কনসেপ্ট তুমি করে নিচ্ছ অ্যান্ড ভাবছো যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের কনসেপ্টটা হয়ে যাবে, এটা কিন্তু রাইটারের ফিলোসফি অফ লাইফ, এটা কিন্তু করবে না, সিম্পল। তো তাহলে ওটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওটা ডিরেক্টলি পড়তে পারে তোমাদের। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার কনসিডার মাইকেল হেনচার্ড অ্যাজ এ ট্রাজিক হিরো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দেয়। ক্যান ইট বি সেড দ্যাট হার্ডিস মাইকেল হেনচার্ড ইজ এ মাল্টি ডাইমেনশন ক্যারেক্টার? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। বা বলতে পারে মাইকেল হেনচার্ড ইজ দ্য ভিকটিম হিজ ট্রাজিক ডেস্টিনি, ডু এগ্রি? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। বা বলতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য মেথড অফ ক্যাস্ট্রোভিস। এইটা কিন্তু সেপারেটলি চাইলে করতে পারো, আদারওয়াইজ যদি না করতে চাও তাহলে কিন্তু টাইটেলটার সাথে হয়ে যাবে, সেপারেটলি করার দরকার নেই। তার কারণ যখন এটা একটা কাইন্ড অফ ট্রাজিক নোবেল, তো তোমাদের যদি পার্টিকুলারলি ট্রাজিক নোবেল হিসেবেও আসে, তাহলে কিন্তু এই প্রশ্নটা করলে হয়ে যাবে। এবং এটার সাথে টাইটেলটা করলে খুব একটা অসুবিধা হয় না, প্রায় 70 থেকে 80% অ্যান্সার সেম, সেপারেটলি করলে ভালো হয়, আদারওয়াইজ না করতে চাইলে টাইটেলটার সাথে করে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার রাস্টিক্স লাইভস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড বাই দ্য এলিজাবেথ জেন। এই এলিজাবেথ এবং মেথড অফ ক্যাস্টারভিসের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এলিজাবেথ কিন্তু আলাদা, ঠিক আছে? এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা প্রশ্ন হিসেবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে এর আগে, এটা কিন্তু সেপারেটলি করে নিতে পারো। যদিও আমি পরে এই প্রশ্নটা 5 মার্কস হিসেবে দেবো, আরও কিছু জিনিস বলে দিচ্ছি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে হাউ ডাজ ফারফ্রে অ্যাক্ট অ্যাজ এ ফয়েল টু হেনচার্ড ইন দ্য মেথড অফ ক্যাস্টারভিস? বা বলতে পারে দ্য কনফ্লিক্ট বিটুইন হেনচার্ড অ্যান্ড ফারফ্রে ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু ডিফারেন্ট ওয়েজ অফ লাইফ, দ্য নিউ অ্যান্ড দ্য ওল্ড, ডিসকাস। বা বলতে পারে হার্ডি ডিপিক্ট দ্য ফারফ্রে অ্যাজ এ ফয়েল টু হেনচার্ড, ডিসকাস। এখানটায় যে ক্যারেক্টার কন্ট্রাস্টটা দিয়েছে, এই প্রশ্নটাও তুমি কিন্তু এই দুয়েরটা করলে হয়ে যাবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন, এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন, আর এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি, এবং এইটা 5 মার্কসের জন্য বলেছি, এবং এই প্রশ্নটা বলেছি সেপারেটলি করলে খুব ভালো হয়, আদারওয়াইজ এর সাথে করে নেবে। তাহলে তিনটে 15 মার্কসের প্রশ্ন দিয়েছে, একটা 5 মার্কসের প্রশ্ন দিয়েছে, যেমনভাবে প্রাইজেন্ট পেজেস থেকে তিনটে প্রশ্ন দিয়েছে, একটা 5 মার্কসের দিয়েছে, অ্যান্ড তারপরটা থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আসতে হচ্ছে কি তোমার চার্লস ডিকেন্সের হার্ড টাইমস।
এখানে বেশ সুন্দর একটা টেক্সট, মানে এখানটা তুমি যদি ভালো করে পড়ো, খুব সুন্দর একটা, খুব ভালো সুন্দর টেক্সট হার্ড টাইমসের এটা। আহ, এখানটায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, কি প্রশ্ন, এটা হচ্ছে কি তোমার দেয় ডিসকাস হার্ড টাইমস অ্যাজ এ সোশ্যাল নোবেল বা রিয়েলিস্টিক নোবেল, ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারে ডিসকাস হার্ড টাইমস অ্যাজ এ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম। যেটা আমি ভেনথাম, তোমরা নাম শুনেছো, যেটা আমি ভেনথামের একটা থিওরি আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় সেই থিওরিটা বহুল প্রচলিত ছিল, ঠিক আছে, নর্মালি ফলো অনলি ফ্যাক্টস নট ফ্যান্সি বা ইমাজিনেশন, সেই কনসেপ্টটা বা ওই থিওরি, সেটাকে এই নোভেলে ক্রিটিসাইজ করা হয়েছে। তো তোমাকে ক্রিটিক অফ ইউটিলিটারিজম দিতে পারে বা ইউটিলিটারিয়ান নোভেল হিসেবে কিন্তু দিতে পারে প্রশ্নটা। তো এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, বা প্রশ্নটা ঘুরিয়ে ফিরে দিতে পারে যে ডিসকাস চার্লস ডিকেন্স ক্রিটিসিজম অফ ইউটিলিটারিয়ান এডুকেশন ইন হার্ড টাইমস, বা বলতে পারে ডিসকাস হাউ হার্ড টাইমস স্যাটারাইজ দ্য এডুকেশন সিস্টেম ইন হিজ নোভেল, বা কন্ট্রাস্ট বিটুইন ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্স অ্যান্ড ফ্যাক্টস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখন আমি মক টেস্ট পোস্ট করবো, যদি একটা করে প্রশ্ন বলে তাহলে এটা বলবো, কিন্তু আগে থেকে বলে দিলাম প্রত্যেক কটা প্রশ্ন যে ফার্স্ট প্রশ্ন ওটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড মক টেস্টে যদি আমি একটা করে প্রশ্ন বলি ওটা করলে বলবো কিন্তু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ মিস্টার গ্র্যাডমাইন, হাউ ডাজ, একটা হাউ হবে, হি রিপ্রেজেন্টস দ্য ফিলোসফি অফ ফ্যাক্টস, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে টাইটেলটা, এবং এখানটাও একটা কিন্তু কথা বলবো আমি, একটুখানি ভালো করে শুনে নাও টাইটেলটা, বা বলতে পারে হাউ ডাজ ডিকেন্স পোর্ট্রে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অফ কুকটাউন, বা বলতে পারে ডিসকাস হার্ড টাইমস এজ এ সোশ্যাল স্যাটায়ার, বা বলতে পারে কনসিডার হার্ড টাইমস এজ এ ক্রিটিক অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, বা বলতে পারে হার্ড টাইমস অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল নোভেল, বা বলতে পারে ডিসকাস দ্য থিম অফ হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স। এই প্রশ্নটা, তিনের দাগের প্রশ্নটা সেপারেটলি করলে করতে পারো, আদারওয়াইজ একের দাগের প্রশ্নটা করলে তিনের দাগের প্রশ্নটা আর করতে হবে না। তাহলে দুটো প্রশ্ন আমি বললাম। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ক্যারেক্টার স্কেচ অফ স্টিফেন ব্ল্যাকপুল, তারপরে হচ্ছে কি তোমার লুইসা গ্র্যাডমাইন অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার। তাহলে এখান থেকে 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে একটা প্রশ্ন কমে দিলাম। এবার স্টিফেন ব্ল্যাকপুলকে তুমি 5 মার্কসের জন্য করবে, এবং বাদ বাকি প্রশ্নটা তুমি হচ্ছে কি যে 15 মার্কসের জন্য করবে। তাহলে এখান থেকেও 3টে 15 মার্কসের জন্য দিলাম। তাহলে 3টে নোভেল থেকে আমি 3টে করে 15 মার্কসের প্রশ্ন দিলাম, মেন প্রশ্ন। শুধু দ্য হিরো অ্যাজ এ পোয়েট, ওখান থেকে 2টো 15 মার্কসের প্রশ্ন দিলাম। তাহলে 3 9টা অ্যান্ড 10টা 11টা, তাহলে 11টার মধ্যে প্রশ্ন করলে নিশ্চিন্তায় পরীক্ষা দিতে যাবে। যে কটা আর প্রশ্ন রাখা আছে ওর বাইরে আর কোনো প্রশ্ন তুমি কিন্তু পাবে না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি কেউ নোটস কিনতে চাও বা পড়তে চাও, তোমরা কিন্তু আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের কিন্তু অলরেডি আমি ডিএসসি 10-এর সাজেশনস দিয়ে দিয়েছি, ওটা একটুখানি দেখে নিও, প্লে লিস্ট বানানো রয়েছে, ওখানে দেখে নিতে পারো। অ্যান্ড পারলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ।